নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি খুব মজার হাসির গল্প, ভূপালের কপাল। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি খুব মজার হাসির গল্প, ভূপালের কপাল। ভূপালের সঙ্গে সেদিন হঠাৎ দেখা হয়ে গেল। জরুরি কাজে টালিগঞ্জ যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে আমার নাম ধরে এক চিৎকার। চিৎকার না বলে আর্তনাদ বলাই উচিত। মানুষ মানুষকে শুধু ডাকবার জন্যে অমন ভয়ানক আওয়াজ করে না। কি হলো বুঝতে না পেরে সভয়ে পেছন ফিরেই ব্যাপার বুঝতে পারলাম। পেছনে ট্রামের ভিড়ের ভেতর দাঁড়িয়ে ভূপাল। বাইরে বৃষ্টি নেমেছে বলে ট্রামে বেশ ভিড়। ট্রামের সিটে না কুলোবার দরুন অনেকেই দাঁড়িয়ে আছে। ভূপাল তারই ভেতর দিয়ে গম্ভীর মুখে এগিয়ে এলো। সে সাধারণ এগিয়ে আসা নয়। কারুর পা মারিয়ে, কারুর কাপড়ে জুতোর কাদা লাগিয়ে, কাউকে ধাক্কা দিয়ে ফেলে যেভাবে সে ঝড়ের মতো ছুটে এলো তাতে মনে হলো যেন আমার কাছে আসার ওপর তার জীবন মরণের সমস্যা নির্ভর করছে। উৎসুক হয়ে তাই তার দিকে তাকালাম। কিন্তু কাছে এলে সে শুধু বললে, তুই? যেন এতক্ষণ সে আমার জায়গায় আর কাউকে বসে থাকতে দেখেছিল। তার চিৎকারে ও এই সম্ভাষণে একটু অভিভূত হয়ে পড়েছিলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। ভূপাল নিজেই আবার বললে, ইস, কতদিন বাদে দেখা। এবার একটু সামলে নিয়েছি। বললাম, হ্যাঁ, অনেক দিন। তা এখন যাচ্ছিস কোথায়? আমি একটু বালিগঞ্জে যাব ভাই। বালিগঞ্জ? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, বালিগঞ্জ। কেন, বালিগঞ্জে গেলে কি হয়? কোনো রকমে হাসি চেপে আমি বললাম, না, হয় না কিছু, কিন্তু এ তো টালিগঞ্জের ট্রাম। ভূপাল এবার একটু অবজ্ঞার হাসি হাসলে। আমার মস্তিষ্কের সুস্থতায় যেন তার বিশ্বাস নেই। তার ভাব দেখে একটু বিরক্ত হয়ে বললাম, এটা যে টালিগঞ্জের ট্রাম দেখে উঠিসনি? ভূপাল তবু বিজ্ঞের মতো গম্ভীর স্বরে বললে, টালিগঞ্জ যেতে চাস তো তাড়াতাড়ি নেমে যা। এরপর আর কি করে তাকে বোঝানো যায়? আমার একার দ্বারা সম্ভব হতো না যদি না সে সময় পাশের কয়েকজন ভদ্রলোক বলে উঠতেন, আরে, এটা যে সত্যি টালিগঞ্জের ট্রাম মশাই। এবার ভূপালের বুঝি টনক নড়ল। একটু সন্দিগ্ধভাবে সে বললে, কিন্তু আমি যে দেখে উঠলাম। সবাই এবার বললাম, কিন্তু আমরা এতগুলো লোক কি ভুল করেছি? হ্যাঁ বলুন, ভুল করেছি? ভূপাল এবার মাথা চুলকে বললে, তাই তো, বড় মুশকিল হলো তো দেখি। এই বৃষ্টির ভেতর আবার নামতে হবে। কতক্ষণ আবার বালিগঞ্জের ট্রামের জন্য দাঁড়িয়ে থাকতে হবে তাই বা কে জানে। তার অবস্থা দেখে এবার করুণা হচ্ছিল। বললাম, আর তোর যেমন বুদ্ধি, একটু না দেখে ওঠার জন্য এই কর্মভোগ হলো তো। ভূপাল চুপ করে রইল, কিন্তু শেষ পর্যন্ত কোনো ভোগ তাকে ভুগতে হলো না। রাসবিহারী এভিনিউয়ের মোড়েই তার বৃষ্টির ভেতর নামবার কথা। হঠাৎ কেমন করে সেইখানেই ট্রামের কারেন্ট গেল বন্ধ হয়ে। কারেন্ট ফিরে আসার আগেই দেখা গেল সারির পর সার ট্রাম দাঁড়িয়ে আছে। ভূপাল তার ভেতর না ভিজেই ট্রাম পেয়ে গেল। ভূপালকে এর মধ্যেই বেশ ভালো করে বোধহয় চেনা গেছে। এমন আলগা আগোছালো লোক দুনিয়ায় যদি আর দুটি থাকে। সবসময়ই সে অন্যমনস্ক, সব কাজেই তার গলতি। কীর্তি তার অনেক, বলে শেষ করা যায় না।
ভূপালের সঙ্গে হয়তো অপরিচিত এক ভদ্রলোকের বাড়িতে দেখা করতে গেছি। বৈঠকখানার চাবি খুলে দিয়ে চাকর হয়তো ভেতরে খবর দিতে গেছে। দেখি ভূপাল ঘরে ঢুকেই শটান একেবারে সুইচ বোর্ডের কাছে গিয়ে হাজির। সুইচ বোর্ডে অনেকগুলো সুইচ, আলোর পাখার প্রভৃতি। জিজ্ঞাসা করলাম, করছো কি ভূপাল? দাঁড়াও না, বড্ড গরম বলে ভূপাল একটা সুইচ টিপে দিয়ে চেয়ারে এসে আরাম করে বসে পড়ে চোখ বুজে বললে, চটে উঠে বললাম, আ কি? হ্যাঁ আ কি? ভূপাল চোখ বুজেই বললে, কি ঠান্ডা। কোথায় ঠান্ডা? হ্যাঁ চেয়ে দেখো দেখি একবার। হ্যাঁ। ভূপাল একবার চোখ খুলে চাইল, তারপর একটু বিরক্ত হয়ে বললে, ও আলোটা জ্বেলেছি বুঝি? হ্যাঁ, কিন্তু করছিলে কেন? এবার ভূপালের মুখে আর কথা নেই, কিন্তু তা বলে ভেবো না যে ভয়ানক লজ্জিত হলো। ভূপাল সেসবের ধার ধারে না। ভুল করা না করায় তার কিছু আসে যায় না। সব সময় সে নির্বিকার নিশ্চিন্ত। তার নির্বিকার নিশ্চিন্ত হবার অবশ্য কারণ আছে একটা। কারণটা হচ্ছে তার কপাল। এরকম পৃথিবীতে কারও হয় না। লটারিতে অনেকে লাখ লাখ টাকা পেতে পারে। খানায় পড়ে গিয়ে কারু কারু মাটিতে পোঁতা সোনার ঘড়ায় হাত কেটে যায়। কিন্তু ভূপালের তুলনায় তাদের ভাগ্য কিছুই নয়। ভাগ্য তাদের একবারই কৃপা করে, কিন্তু ভূপালের বেলা ভাগ্যের ক্লান্তি নেই, নেই বিরক্তি। বালিগঞ্জের বদলে টালিগঞ্জের ট্রামে চেপে তাকে ভুগতে হয় না কোনোদিন। তার কপালে উপযুক্ত সময়ে ট্রামের কারেন্ট যায় বন্ধ হয়ে। ভূপাল তাই বেপরোয়াভাবেই চলে। সে জানে ভাগ্য তার কাছে হার মেনেছে। ভূপালের সঙ্গে তখন এক মেসে থাকি। রাত্রির বেলা খেয়ে দিয়ে আঁচাতে গেছি। হঠাৎ ভূপাল চেঁচিয়ে উঠল, ওই যা, সর্বনাশ হয়ে গেল। টুন করে আমরাও একটা শব্দ শুনতে পেয়েছিলাম। ভূপালের ভাব দেখে মনে হলো অত্যন্ত মূল্যবান একটা কিছু সে হারিয়েছে। জিজ্ঞাসা করলাম, কি হলো হে? কি যেন পড়ে গেল? ভূপাল প্রায় কাঁদো কাঁদো গলায় বললে, পকেটে একটা আনি ছিল ভাই। এবার আমরা না হেসে পারলাম না। একটা আনি হারাতেই সর্বনাশ? হ্যাঁ। ভূপাল কিন্তু এ কথায় চটে উঠল। একটা আনি কি সামান্য কথা? হ্যাঁ, চারটে পয়সা। 4 হাত মাটি খুঁড়লে পাওয়া যায় না, ইত্যাদি বলে আলো আনিয়ে চেঁচিয়ে সে এক তুমুল কাণ্ড বাঁধিয়ে তুললে। কি করি, বাধ্য হয়ে সবাই মিলে ভূপালের আনি খুঁজতে লাগলাম। কিন্তু 2 ঘন্টা ধরে হয়রান হয়েও আনি পাওয়া গেল না। হয়রান হয়ে শেষে ভূপালও হতাশভাবে শুতে গেল। পরের দিন সকালে কলতলায় স্নান করছি। এমন সময় চকচকে কি একটা জিনিস চৌবাচ্চার এক কোণে যেন দেখতে পেলাম। তুলে দেখি একটা চশমার কাঁচ। কলতলায় তখন অনেকে আছে। ভূপালও এসেছে সেজেগুজে বুঝি এক গ্লাস জল নিতে। জিজ্ঞাসা করতে যাব, এটা কার কাঁচ? এমন সময় হাত থেকে ছো মেরে ভূপাল সেটা নিয়ে বললে, আরে এই তো আমার চশমার কাঁচ। আশ্চর্য হয়ে বললাম, তোমার চশমার কাঁচ কিরকম? ভূপাল চোখ থেকে চশমা খুলে ফেললে। দেখলাম সত্যি তার একদিকের কাঁচ নেই। কাঁচটা সস্থানে লাগাবার চেষ্টা করতে করতে সে বললে, দেখছো না আমার কাঁচ? তা তো এখন দেখতে পাচ্ছি, কিন্তু সকাল থেকে ওই খোলা চশমা চোখে দিয়ে থেকেও তুমি টের পাওনি?
বুঝতে পারিনি ভাই, বলে নির্বিকারভাবে ভূপাল চলে যাচ্ছিল। তাকে ডেকে বললাম, তোমার না আনি হারিয়েছিল? ও আনি! ভূপাল চমকে দাঁড়ালো। তারপর এ পকেট ও পকেট হাতড়ে হঠাৎ সোৎসাহে বললে, আরে আরে, আনিটা তো পকেটেই আছে, কাল কাঁচটাই খুলে পড়েছিল। আমাদের গত রাত্রের হয়রানির কথা স্মরণ করে তিক্ত স্বরে বললাম, পড়েই গেছিল, গুঁড়ো হয়নি কেন তাই ভাবছি। কিন্তু কাকে বলা? গুঁড়ো হবে কেন? বাহ! বলে নির্বিকারভাবে ভূপাল বেরিয়ে গেল। এই ভূপালের সঙ্গে এতদিন পরে দেখা। সেদিন ট্রামেই বুঝতে পেরেছিলাম ওই সামান্য আলাপে সে সন্তুষ্ট থাকবে না, আবার দেখা করতে আসবেই। ভূপালের বন্ধু বৎসলতা বিখ্যাত, কিন্তু ভূপাল যেদিন এলো সেদিন আমি জিনিসপত্র বাঁধাছাঁদা করে বেরুবার জন্য প্রস্তুত হয়ে আছি। বিশেষ কাজে আমার দিল্লি যেতে হবে। ভূপাল শুনে অত্যন্ত দুঃখিত হয়ে বললে, চ তোকে তাহলে ট্রেনে তুলে দিয়ে আসি, খানিকক্ষণ তো কথা কওয়া যাবে। ভূপাল ট্রেনে তুলতে এসে সাহায্যের চেয়ে বিব্রতই বেশি করে তুলবে মনে করে তাকে বাধা দিতে পারলাম না। সত্যি অনেকদিন বাদে দুজনের দেখা হয়েছে। সারা পথ বেশ ভালোভাবেই এলো। প্ল্যাটফর্ম টিকিট কিনে আমায় ট্রেনের কামরা পর্যন্ত এগিয়ে দিলে, কোনো রকম গোলমাল না করে। এর মধ্যে শুধু কোথায় হোঁচট খেয়ে তার জুতোর হিলের খানিকটা গেছিল উঠে, তার জন্যে সে নিজেই একটু খুঁড়িয়েছে, আর তার পেরে কোঠা জুতোয় স্টেশনের মোলায়েম প্ল্যাটফর্ম একটু ক্ষতবিক্ষত করেছে। যাই হোক, সে আমার দায় নয়। আমার মনে হচ্ছিল ভূপাল সঙ্গে যাবার ফাঁড়াটা বুঝি নির্বিঘ্নেই কেটে গেছে। কিন্তু হায়, হঠাৎ ভূপালের খেয়াল হলো সেও দিল্লি যাবে। ট্রেনের কামরায় আমার সঙ্গে বসে থাকতে থাকতে হঠাৎ সে বললে, বেশ লাগছে ভাই, বেশ লাগছে, চ চ তোর সঙ্গে দিল্লি যাই। শুনে আমি তো অবাক। দিল্লি যেন চুঁচুড়ো শ্রীরামপুর, গেলেই হলো। বললাম, দিল্লি যাবে কি রে? কিচ্ছু ঠিক নেই। তাতে কি, সেখানে বড় মামা রয়েছে, দিন কয়েক থেকেই আসি। বলে ভূপাল উঠে পড়ল। আরে উঠছিস কেন? উঠছিস কেন? জিজ্ঞাসা করলাম হতভম্ব হয়ে। বাহ, টিকিট করতে হবে না? তোর কাছে টাকা আছে তো? টাকা আমার কাছে ছিল, তবু ভূপালের এই আজগুবি খেয়ালে বাধা দেবার খানিকটা চেষ্টা আমি করলাম, কিন্তু ফল হলো না কিচ্ছু। খানিক বাদে আমার কাছ থেকে টাকা নিয়ে ভূপাল ছেঁড়া জুতো নিয়ে খোঁড়াতে খোঁড়াতে দিল্লির টিকিট কাটতে গেল। কি ভাগ্য! গাড়ি ছাড়বার আগেই ভূপাল এলো ফিরে। মনকে আমি ততক্ষণ একরকম প্রবোধ দিয়েছি, হাজার হোক সঙ্গী হিসাবে ভূপালের গুণ অনেক, দিল্লি পর্যন্ত একসঙ্গে তো যাওয়া যাবে। ফাঁড়াটা অল্পের উপর দিয়েই কেটে গেছে। কামরায় লোক আর বেশি কেউ নেই। দুজনে বেশ আরাম করে বসে গল্প করতে করতে চললাম। বর্ধমানে স্ফূর্তি করে দুজনে খাওয়া গেল। আসানসোল পর্যন্ত ভালোই কাটল। তারপর সেখানে কামরায় উঠল টিকিট চেকার। আমার টিকিট প্রথমে দেখে তাতে সই করে চেকার ভূপালের টিকিট চাইলে। ভূপালের পকেট হাতড়াবার ঘটা দেখে প্রাণে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু খানিক বাদে সে টিকিট বার করে দিলে এক পকেট থেকে। চেকার সে টিকিট হাতে নিয়ে এপিঠ ওপিঠ দেখে বললে, এ কি মশাই? ভূপাল গম্ভীর হয়ে বললে, দেখতে পাচ্ছেন না টিকিট? হ্যাঁ, টিকিট তা জানি, কিন্তু এ যে প্ল্যাটফর্ম টিকিট। প্ল্যাটফর্ম টিকিট?
ভূপালের সঙ্গে আমিও একেবারে আকাশ থেকে পড়ে বলে উঠলাম, দেখুন না, দেখুন বলে চেকার টিকিটটা এবার আমার হাতে দিলে। সেটা দেখে আমারও চক্ষু স্থির। সত্যি সেটা হাওড়ার প্ল্যাটফর্ম টিকিট। এবার অত্যন্ত রেগে উঠে ভূপালকে বললাম, দিল্লির টিকিট কোথায়? হ্যাঁ, দেখো কোন পকেটে রেখেছ। পকেটে তো রাখিনি, সে তো ফেলে দিয়েছি। ফেলে দিয়েছি? আমার গলা থেকে কথাটা অস্পষ্টভাবে বেরুলো। হ্যাঁ, প্ল্যাটফর্ম টিকিট ভেবে আমি সেইটাই ফেলে দিলাম, যে এই ট্রেনে উঠবার আগেই ফেলে দিলাম। এরপর আর কি মুখ দিয়ে কথা বেরোয়? ভূপাল তখনও আমায় বোঝাবার চেষ্টা করছে, দুটো টিকিটে গোলমাল হতে পারে বলেই তো আমি আগে থাকতে প্ল্যাটফর্ম টিকিটটা ফেলে দিলাম। বেশ করলে, বেশ করলে বলে গুম হয়ে আমি তার দিকে পেছন ফিরে বসলাম। চেকার তো আর ছাড়বে না। সে বললে, টিকিট তো একটা করতে হবে। ভূপাল বললে, তাহলে আর দিল্লি গিয়ে কাজ নেই ভাই, আমি ধানবাদেই নেমে যাচ্ছি ছোড়দার কাছে। তুই ধানবাদের একটা টিকিট কর। তার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে আমি পকেট থেকে ব্যাগ বার করলাম। চেকারের হাতে একটা নোট দিলাম তা থেকে বের করে। চেকার বললে, চেঞ্জ তো নেই মশাই। আচ্ছা, রাখুন নোটটা, আমি চেঞ্জ নিয়ে আসছি। চেকার চেঞ্জ আনবার জন্যে নেমে যেতেই আমি আবার পেছন ফিরে বসলাম। ভূপাল কাতরভাবে পেছন থেকে বললে, দেখ আমার দোষ কি? দোষ কি? দোষ কি? আমার চাপা রাগ এবার ভেঙে পড়ল। তার অসাবধানতা, অন্যমনস্কতা, বোকামির জন্যে যা নয় তাই বলে খানিক ভর্ৎসনা করলাম। বললাম, মানুষ কি চিরকালই উজবুক থাকে? হ্যাঁ, এত করেও শেখে না? কপাল গুণে সে না হয় আগে বেঁচে গেছে, কিন্তু তাই বলে চিরদিন কি তাই হবে নাকি? এখন এ টিকিট কোথা থেকে আসবে? ভূপাল শুনতে শুনতে বুঝি অনুশোচনার আবেগেই হঠাৎ উঠে পড়ল। তারপর দু এক পা খুঁড়িয়ে হেঁটে তার যত রাগ গিয়ে পড়ল ছেঁড়া জুতোটার ওপর। পা থেকে জুতো দুটো খুলে নিয়ে একদিকে সবলে ছুঁড়ে দিয়ে সে নামবার উদ্যোগ করলে। জুতো দুটো তখন গাড়ির একদিকে উবুর হয়ে পড়েছে। হঠাৎ আমি চমকে উঠে ডাকলাম, শোন ভূপাল, ভূপাল শোন। ভূপাল মুখ অন্ধকার করে ফিরে দাঁড়িয়ে বললে, কি? তোর জুতোর তলায় পেরেকে ওটা কি আটকে? ভূপাল কথাটা শেষ পর্যন্ত শুনলও না। পেরেক বলেই একেবারে যেন ঝাঁপ দিয়ে পড়ল জুতো দুটোর ওপর। তারপর কিন্তু নিতান্ত স্বাভাবিক গলায় বললে, এই তো দিল্লির টিকিট। মনে হলো যেন সেই কথাটা অনেকক্ষণ থেকেই বলে আসছে। হাতে নিয়ে সত্যিই এবার দেখলাম সেটা দিল্লির টিকিট। ভূপালের ফেলে দেওয়া টিকিট কেমন করে তারই হিল ওঠা জুতোর পেরেকে বিঁধে আটকে ছিল। এতক্ষণ তাই নিয়ে হাঁটা চলার দরুন টিকিটটা একটু ময়লা হলেও দেখলাম অচল হয়নি। এমন কপালে বিশ্বাস করা যায়?